Hi friends, Assalamu alaikum warahmatullah. This is Shahidul Islam and you are watching my YouTube channel Classroom English. Friends, you know that I'm trying to make video every day on English speaking and grammar. You are being benefited or not, but I'm trying to my best. I must agree with you that my sound quality is not well. Nevertheless, I'm trying to create a better quality, inshallah. However, friends, আজকে আমাদের গ্রামারের ফার্স্ট ক্লাস, যদিও আমরা এর আগে গ্রামারের 2-3টি ক্লাস করেছি, বাট ধারাবাহিকভাবে আমাদের যে একটা আনুষ্ঠানিক যাত্রা রয়েছে, সেই আনুষ্ঠানিক যাত্রার গ্রামের আজকে ফার্স্ট ক্লাস। এবং এই ফার্স্ট ক্লাসের মধ্যে আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স সম্পর্কে। তো আমরা জানি যে সেন্টেন্স একটা হচ্ছে অর্থভেদে আর একটা হচ্ছে গঠনভেদে। অর্থভেদীটা যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ওই সেন্টেন্স সম্পর্কে আমাদের সকলেরই মোটামুটি ধারণা রয়েছে। তারপরও অর্থভেদের সেন্টেন্স সম্পর্কে আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা গঠনভেদের যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো ফ্রেন্ড, দেখেন যে কাইন্ড অফ সেন্টেন্স গঠনভেদের সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, আর হচ্ছে যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? তো গঠনভেদের সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। 3 প্রকার মনে থাকবে। 1 নম্বর হচ্ছে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। আর 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে বলা হয় যৌগিক বাক্য। ক্লিয়ার? তো প্রত্যেকটা সেন্টেন্সে বিভিন্ন সংজ্ঞা রয়েছে। এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে, এই চেঞ্জিং সেন্টেন্স জানার আগে আমাদের গঠনভেদের সেন্টেন্সের যে 3 প্রকার সেন্টেন্স রয়েছে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এইটা সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি আমরা না রাখতে পারি, তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের সম্পর্কে আমরা স্বচ্ছ ধারণা পাবো না। অর্থাৎ এই চেঞ্জিং সেন্টেন্স করতে গিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করব। তো আমরা আজকে এই বিষয়ে একটু সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের একটু সংজ্ঞাগুলো জানিয়ে দিই। ক্লিয়ার? তো দেখেন, সিম্পল সেন্টেন্স ওই সেন্টেন্সকে বলা হয় যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফ্রেম ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্স, সিম্পল ফ্রেন্ডস, আমার হাতের না কিন্তু মোটে ভালো না, এদিকে আপনারা লক্ষ্য দিবেন না, কারণ আপনারা দেখবেন যে আমি কি বলছি বিষয়টা একটু খেয়াল রাখবেন। তাহলে যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকে, ক্লিয়ার? যে সেন্টেন্স বা বাক্যে সেন্টেন্স বা বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং
মাত্র ফিনিট ভার্ব বা সমাপিত ক্রিয়া ফিনিট ভার্ব বা থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। যেমন একটা উদাহরণ নিই আমরা, যে though he is weak he is honest। এখানে দেখেন though he is honest, sorry, he is weak, sorry, though he is poor, though he is poor he is honest। ক্লিয়ার? এখানে কিন্তু দুইটা সেন্টেন্স রয়েছে, একটা হচ্ছে though he is poor he is honest, তাহলে এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? অর্থাৎ যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকে তাই কি বলা হয়? সিম্পল সেন্টেন্স বলা হয়। যেমন এইটা হচ্ছে একটি মাত্র সাবজেক্ট আর এই ভার্বটা হচ্ছে একটি মাত্র ভার্ব। এখন ফিনিট ভার্ব কাকে বলা হয়? আমরা ফিনিট ভার্ব সম্পর্কে যদি সচেতন না রাখি তাহলে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে জানবো না। ক্লিয়ার? তাহলে চলেন একটু আজকে আমরা ফিনিট ভার্ব সম্পর্কে একটু আলোচনা করি। অর্থাৎ ফিনিট ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন, সাবজেক্ট নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। ক্লিয়ার? তাকে ফিনিট ভার্ব বলা হয়। যেমন I read, he reads, they are reading, we read। দেখেন এখানে সাবজেক্ট, তাহলে আমরা আলোচনা করেছিলাম যে ভাই সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে ফিনিট ভার্ব বা সমাপিত ক্রিয়া বলা হয়। ক্লিয়ার? তাহলে দেখে এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রিড বসছে। এখানে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রিডের সঙ্গে এস যুক্ত। ক্লিয়ার? এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কারণে রিডের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আর এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের কারণে রিডের পূর্বে কি বসছে? উইল বসছে। তাহলে আমরা কি বলছিলাম যে ভার্ব সাবজেক্টের নাম্বার, তাহলে নাম্বার তারপর সিঙ্গুলার নাম্বার, এই জন্য কিন্তু এস বসছে। তার পার্সন কোন পার্সন? থার্ড পার্সন। ক্লিয়ার? আর হচ্ছে কি সাবজেক্ট নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এটা রিলেশন কি হয়েছে? আইএনজি যোগ হয়েছে। এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স, এই জন্য রিডের পূর্বে কি বসছে? উইল বসছে। তাহলে ফিনিট ভার্ব কাকে বলা হয়? যে ভার্ব সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাই কি বলা হয়? ফিনিট ভার্ব বলা হয়। ক্লিয়ার? অর্থাৎ যে ভার্বের সঙ্গে সাবজেক্টের সম্পর্ক রয়েছে, অর্থাৎ সাবজেক্টের উপর ডিপেন্ড করে উক্ত ভার্ব পরিবর্তন হবে, এবং শুধু সাবজেক্টের উপর ডিপেন্ড করে না, যে ভার্ব সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হবে তাকে ফিনিট ভার্ব বলা হয়। আর নন ফিনিট ভার্ব কাকে বলা হয়? যে ভার্ব সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না, অর্থাৎ ফিনিট ভার্বের
সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ ব্যতিক্রম, যেটা সেটাকে বলা হয় নন ফিট বলা হয়। যেমন একটা উদাহরণ নেই, উই লিভ টু ইট। তারপর হচ্ছে আই উইল মিট ইউ, অর্থাৎ you tell your father to call me. You tell your father to call me. এখানে দেখেন, তারপর হচ্ছে we are going to Dhaka, we are going to Dhaka, ঠিক আছে, to visit। এখানে দেখেন we are going to Dhaka to visit, এইটা হচ্ছে ফ্লিপ ভার্ব, সরি নট ফ্লিপ ভার্ব, টু কল। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা বাঁচার জন্য খাই, এই ভাবটা কিন্তু কোনো পরিবর্তন হয়। ইউ টেল ইউর ফাদার টু কল মি, আচ্ছা we are going to Dhaka to visit, তাহলে এখানে টু এর পরে যে ভার্ব বসে সেটা কি বলা হয়? ফিল ভার্ব বলা হয়। এর সঙ্গে আইনজি অনেক ক্ষেত্রে যোগ হয়। তাহলে টু রিড, টু প্লে, টু গো, টু কল, ঠিক আছে না? অর্থাৎ যে টু এর পর যে ভার্ব বসবে সেই ভার্বটাকে সাধারণত ফিল ভার্ব বলা হয়। এখানে দেখেন এই সাবজেক্টের সাথে কিন্তু এটা কোনো সম্পর্ক নাই, এইটার সম্পর্ক রয়েছে। এটা হচ্ছে ফিল ভার্ব, এইটা হচ্ছে নন ফিল ভার্ব। এইটা হচ্ছে ফিল ভার্ব আর এইটা হচ্ছে নন ফিল ভার্ব। অর্থাৎ যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হবে সেটাই কি বলা হয়? ফিল ভার্ব বলা হয়। আর যেটা পরিবর্তন হবে না সেটা কি বলা হয়? নন ফিল ভার্ব বলা হয়। যেমন we are going to Dhaka to visit, দেখেন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কারণে এই ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার? কিন্তু টু ভিজিটের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে? অর্থাৎ যে ভার্বের সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক নেই, ক্লিয়ার? অর্থাৎ নন ফিল ভার্বের অর্থ প্রকাশ করে যেতে, খেতে, চলতে, থাকতে, এইটাকে বলা হয় নন ফিল ভার্ব। তাহলে আমরা একটু পূর্বে আলোচনাতে চলে যাই, যে ভার্বের একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিল ভার্ব থাকবে সেটাই কি বলা হয়? সিম্পল সেন্টেন্স বলা হয়। আমরা সিম্পল সেন্টেন্স চলে যাই, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, ক্লিয়ার? তাহলে দেখেন he is true that true with that is true to, আচ্ছা এটাকে আমরা that he cannot work, clear? তাহলে এখানে দেখেন he is true that he cannot work, এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কেমন করে? একটি মাত্র সাবজেক্ট রয়েছে, কয়টা সাবজেক্ট রয়েছে? একটি মাত্র সাবজেক্ট, আর ভাগ কয়টা? এই যে ক্যানট ওয়ার্ক, মানে হঠাৎ, ঠিক আছে? তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিল ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। আর ফিল ভার্ব কাকে বলা হয়? যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পারসন
ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে ফিনিট ভার্ব বলা হয়। অর্থাৎ সাধারণ যে ভার্বগুলো রয়েছে, যে ভার্বগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, ফিউচার টেন্স, এটাকে বলা হয় ফিনিট ভার্ব। ক্লিয়ার? আর যে ভার্বটির সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, তাকে বলা হয় নন ফিনিট ভার্ব। আর আমরা মূল আলোচনায় চলে যাই কি, যে সিম্পল সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট, কয়টা সাবজেক্ট থাকবে? কয়টা সাবজেক্ট? একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকবে, তাই কি বলা হয়? সিম্পল সেন্টেন্স বলা হয়। যেমন হি ক্যান নট রান, সে হাঁটতে পারে না। ক্লিয়ার? এখন আমরা আসি কমপ্লেক্স সেন্টেন্স। Complex sentence. অর্থাৎ জটিল বাক্য। ক্লিয়ার? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাই কি বলা হয়? কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এখন ক্লজ কাকে বলা হয়? আগে আমাদেরকে ক্লজ সম্পর্কে জানতে হবে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে ধারণা পাবো। তবে ক্লজ সম্পর্কে যাওয়ার আগে আপনাদেরকে একটা সংক্ষিপ্ত একটা ধারণা দিই, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে, প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে। যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে, তাই কি বলা হয়? প্রিন্সিপাল ক্লজ বলা হয়। আর সাবঅর্ডিনেট ক্লজ মানে অধীন ক্লজ, অর্থাৎ যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে না, তাই কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। এখন ক্লজের একটা সংজ্ঞা দেই। যে সেন্টেন্সের সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকা সত্ত্বেও একটি বৃহত্তর সেন্টেন্স গঠন করে, তাই কি বলা? ক্লজ বলা হয়। সাবজেক্টও আছে, ফিনিট ভার্বও আছে, এটা থাকার পরেও একটি বৃহত্তর সেন্টেন্স গঠন করে। যেমন একটা উদাহরণ, যেমন হচ্ছে যে পূর্বের সেন্টেন্সটাই আমরা আলোচনা করি। দো he is poor, he is honest. এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ, এইটাকে পুরোটাকে বলা হয় ক্লজ। পুরোটাকে কি বলা হয়? ক্লজ বলা হয়, ক্লজ। দেখেন যে সেন্টেন্সের সাবজেক্ট আছে এবং ফিনিট ভার্ব আছে, সাবজেক্টে আছে, ফিনিট ভার্ব আছে, এরপরেও একটি বৃহত্তর সেন্টেন্স গঠন করে। যেমন এইটা হচ্ছে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, আর এটা হচ্ছে ফিনিট ভার্ব থাকার পরেও একটি বৃহত্তর সেন্টেন্স গঠন করছে, তাই কি বলা হয়? ক্লজ বলা হয়। সাবজেক্টও আছে, ফিনিট ভার্ব আছে, উক্ত সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকা সত্ত্বেও একটি বৃহত্তর সেন্টেন্স গঠন করে। এটাকে আমরা আরো বড় করতে পারবো। দো হি ইজ অনেস্ট বাট হিজ younger brother or his elder brother is dishonest, আরো গঠন করতে পারে, এটা আমরা বাড়াতে পারবো। তাহলে ক্লজ কাকে বলা হয়? যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকা সত্ত্বেও একটি বৃহত্তর সেন্টেন্স গঠন করে, তাই ক্লজ বলা হয়। ক্লিয়ার? এখন আমরা চলে আসি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্সের একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? এখন প্রিন্সিপাল ক্লজ কাকে বলা হয়? এখানে কিন্তু ক্লজ আছে দুইটা,
এই যে এইটা একটা ক্লজ আর এইটা হচ্ছে একটা ক্লজ। ক্লিয়ার? বুঝে গেছে কি? তাহলে দেখেন দো ইজ ফুল, এদিকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, PRCA। ক্লিয়ার? এই সাবঅর্ডিনেট ক্লজে আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে নির্ভরশীল ক্লজ। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি বললাম, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্সের একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ক্লিয়ার? তাকে কি বলা হয়? কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। যেমন এখানে এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কি প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ কাকে বলা হয়? আগে আমরা প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে ধারণা দিই। প্রিন্সিপাল ক্লজ ওই ক্লজকে বলা হয় যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে। Which clause can express its meanings freely without any other clause. Clear? অর্থাৎ যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে তাই কি বলা হয়? প্রিন্সিপাল ক্লজ বলা হয়। আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল ক্লজ। যেমন হি ইজ অনেস্ট, এই হি ইজ অনেস্ট দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, এইটা কিন্তু আমরা বাদ দিই, তাহলে এইটা তার স্বাধীন অর্থ প্রকাশ করতেছে। ক্লিয়ার? কিন্তু এইটাকে বাদ দিলে এইটা তার স্বাধীন অর্থ প্রকাশ করতে পারতেছে না। যেমন দো হি ইজ ফুল, মনে করেন এটা নাই। ক্লিয়ার? এটা মনে করেন নাই, ফেলে দিলাম, তাহলে কি হবে? দো হি ইজ ফুল, যদিও সে গরিব, যদিও সে গরিব ইত্যাদি, মানে সেন্টেন্সের পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, অর্থাৎ আরো কিছু জানার আকাঙ্ক্ষা থাকতেছে। দো ইজ ফুল, দো ইজ ফুল হয়েছে কি হয়েছে? এইটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল ক্লজ। অর্থাৎ যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে না, সরি, তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল ক্লজ। আর যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? আর প্রিন্সিপাল ক্লজকে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স বলতে পারি সাধারণ অর্থে। যাই হোক, তো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা কি করলাম যে গঠন ভেদে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। কি কি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফ্রেম ভার্ব থাকবে তাকে বলা সিম্পল সেন্টেন্স। এখন ফ্রেম ভার্ব কাকে বলা হয়? যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে বলা হয় ফ্রেম ভার্ব। ক্লিয়ার? আর যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না তাকে বলা হয় নন ফ্রেম ভার্ব। আর কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্সের একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল ক্লজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? তো ফ্রেন্ডস, এরপরে আছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ গ্রামারের আমাদের যে পার্ট সেকেন্ড ক্লাস রয়েছে ইনশাআল্লাহ, এই সেকেন্ড ক্লাসে আমরা কম্পাউন্ড সেন্টেন্স সহ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস,
আমার ভিডিওটি একটু লেন্থি হয়ে গেছে। আপনারা জানেন যে গ্রামার ক্লাস আসলে বোঝাতে গিয়েই ভিডিও বড় হয়ে যায়, কারণ উপায় থাকে না। যদি ভিডিও শর্ট করতে চাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই জন্য প্রয়োজনের তাগিদে আমাকে ভিডিও বড় করতে হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয়, আমার হাতের লেখা মোটেই ভালো নয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং হয়তো আমার ভিডিও কোয়ালিটি একটু নয়েজ হচ্ছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে আবার ভালো ক্যামেরা ইউজ করার জন্য। তো আপনারা পরিশেষে একটি কথা বলি, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করতেছি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, যাতে আমি নিত্য নতুন আপনাদের গ্রামারের উপর এবং স্পিকিং এর উপরে ভিডিও উপহার দিতে পারি। আর বলতে উঠতে কেউ নয়, আমি জানি আমার অনেক মিস্টেক্স হচ্ছে, এবং আসলে আমার এই ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার প্র্যাকটিসটাকে গ্রো করা, নিজের এক্সপিরিয়েন্সকে গ্রো করা। আপনারা কোথায় আমার মিস্টেক হচ্ছে আপনাদের সুন্দর মতামত জানলে আমি খুবই উপকৃত হব। আপনাদের নেগেটিভ এবং পজিটিভ যে কোনো কমেন্টস আমাকে আমার তরফ থেকে একবারে কর্ডিয়ালি ওয়েলকাম। কারণ আমার ভিডিও সবার কাছে ভালো নাও লাগতে পারে, এবং আমি জানি আমার ভিডিও ভালো হচ্ছে না, তাই বিশ্বাস করি, তারপরও আমি চেষ্টা করতেছি। তো পরিশেষে সকলের সুন্দর সুস্বাস্থ্য এবং কল্যাণময় ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করতেছি। সকলেই সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।